আসছিলাম, আসার পথে দেখলাম বিবেকানন্দ সেবা সংঘ বলে লেখা আছে স্বামী বিবেকানন্দজির নামে। তাই স্বামী বিবেকানন্দজির আদর্শ নিয়ে দুটো কথা বলবো, তারপরে আমি আবার রাজনীতির দিকে ফিরে আসবো। আজকে দেখবেন গেরুয়া বসনটাকে দেখলে অনেক মানুষ একটু ভয় পাচ্ছে তো, কিন্তু আমি আপনাদের বলবো এই পবিত্র ভূমিতে এসে বিবেকানন্দ সেবা সংঘের মাঠ থেকে আমি না বলে থাকতে পারি না। আপনাদের উদ্দেশ্যে বলবো, গেরুয়া বসনকে যদি আপনারা জানতে চান, গেরুয়া বসনের মহত্ব যদি দেখতে চান, গেরুয়া বসনের সম্পর্কে কোনো মন্তব্য করার আগে স্বামীজিকে নিয়ে একটু অধ্যয়ন করুন। যে স্বামীজি বলেছিল চান্ডাল আমার ভাই, মুচি আমার ভাই, মুসলিম আমার ভাই, সেই স্বামীজির গেরুয়াকে নিয়ে আমরা অধ্যয়ন করি, তারপরে গেরুয়া নিয়ে কথা বলবো। আজকের দিনে বিজেপি গেরুয়াকে নিয়ে অসম্মান করছে, তাই আমাদেরকে দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। বিজেপির কাছ থেকে গেরুয়া কেড়ে নিয়ে স্বামীজির গেরুয়াকে বলে যারা কালি লাগাতে চাইছে, সেই বিজেপির হাত থেকে গেরুয়া কেড়ে নিতে হবে। স্বামীজির গেরুয়াতে এই বিজেপি কালি লাগাতে চাইছে। আমরা গেরুয়া পোশাকটাকে জানতে হবে, ত্যাগের প্রতীক। গেরুয়া পোশাক যে সে পরতে পারে না, ত্যাগের প্রতীক। আর আজকে গেরুয়া পোশাককে ভোগের প্রতীক করে দিচ্ছে এই বিজেপি। তাই এই বিজেপির হাত থেকে গেরুয়া কেড়ে নিতে হবে। স্বামীজির সম্মানে কোন রকম ভাগে বিজেপি দ্বারা আঘাত হোক, এটা আমরা মেনে নেব না। মাথায় থাকবে তো নাকি? গেরুয়া নিয়ে কারো না কোন রকম খারাপ চিন্তা ভাবনা থাকে। গেরুয়া সম্পর্কে জানতে গেলে স্বামীজিকে অধ্যয়ন করুন, গেরুয়ার মহত্ব জানতে গেলে স্বামীজিকে অধ্যয়ন করুন। গেরুয়াটা কি, স্বামীজিকে অধ্যয়ন করুন, সব বুঝতে পেরে যাবেন। তাই অনুরোধ করব, একইভাবে দাড়ি টুপি একটা এখন হাজি টাইটেল রেখে দাড়ি টুপি নিয়ে বেশি 2 নম্বরই করছে। তাই বলবো, যারা দাড়ি টুপি সম্পর্কে জানতে চান, নওশাদকে দেখে জানবেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুন, দাড়ি টুপির মহত্ব সেখান থেকে পাবেন, সেইটা জানতে পারবেন। আমি একটা শুধু উদাহরণ দেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ভক্তবৃন্দরা, তার শিষ্যরা জিজ্ঞাসা করেছিল ইসলাম ধর্মের মধ্যে সর্বোত্তম কাজ কি? তিনি উত্তর দিয়েছিলেন, হযরত উত্তর দিয়েছিলেন, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দান করা। একবারের জন্য বলেনি যে মুসলিম ক্ষুধার্তকে খাদ্য দান করা উত্তম কাজ, এ কথা বলেনি। ক্ষুধার্ত তাকে খাদ্য দাও। সেই ক্ষুধার্তের মধ্যে হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু কি বলেছিলেন? ক্ষুধার্তকে খাদ্য দান করা। আজকে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাননেওয়ালা নওশাদ সিদ্দিকী রাজনীতির ময়দানে এসেছি। দেশ ক্ষুধার সূচকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে, দেশের নাগরিকের ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। নাগরিকের মুখে অন্ন তুলে দিতে হবে, থাকার জন্য বাসস্থান দিতে হবে, পড়ার জন্য বস্ত্র দিতে হবে, তার লড়াই আমি আছি। আর আমাকে আমার সাথে লড়াই উঠতে পারছে না, কখনো বিজেপির দালাল, কখনো মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে। যা পারছে বলুক, ওটা নিয়ে ভাবি না। বন্ধুগণ, নির্বাচনী জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন। দেখুন, পশ্চিম বাংলা থেকে 42 জন পার্লামেন্টে যাবে, সারা দেশ থেকে 543 জন যাবে। এই 543 জনের কাজ কি? দেশের আইন তৈরি করা। আগামী দিনে দেশবাসী কিভাবে ভালো থাকবে, প্রতিটা নাগরিকের হাতে কিভাবে টাকা থাকবে, পেটে কিভাবে ভাত থাকবে, মাথার উপরে কিভাবে চাল থাকবে, এইটা অর্থাৎ দেশের আগামী 5 বছর দেশের পলিসি তৈরি করা এই নির্বাচন। এই নির্বাচনটা পঞ্চায়েতের নির্বাচন নয় যে অমুক প্রার্থীকে আমার পছন্দ নয়, ওর সাথে আমার একটু মন টানাটানি আছে, ওকে হারিয়ে দিলাম, ও আমার আত্মীয়র মধ্যে প্রার্থী হয়েছে, ওকে আমি জিতিয়ে দিলাম। এই নির্বাচন নয়। এই নির্বাচনটা নির্ভর করবে আগামী 5 বছর দেশের সীমান্ত কিভাবে রক্ষা করবে, কারা কতটা ভাবে রক্ষা করবে, অভ্যন্তরীণ নিরাপত্তা কিভাবে থাকবে, এই নির্বাচন নির্ভর করবে। এই নির্বাচন আগামী 5 বছরের জন্য আপনি মিষ্টির দোকানদার, আপনি চায়ের দোকান আছে, আপনার রেস্টুরেন্ট আছে, আপনি কৃষক,
আপনি মৎস্যজীবী, আপনি ঘরের আপনার কিসের কাজ করি ওটাকে জরির কাজ করেন, আপনি দর্জি শ্রমিক, আপনি ডেলিভার, আপনার হাতে দিনের শেষে একটা কিভাবে টাকা আসবে সেটার নীতি নির্ধারণ করার নির্বাচন। সারা ভারতবর্ষ থেকে 543 জন পার্লামেন্টে যাবে, পশ্চিমবাংলা থেকে 42 জন পার্লামেন্টে যাবে। এই 42 জনের পার্লামেন্টে যাওয়ার জন্য 42টা সিট থেকে 507 জন কন্টেস্ট করছে। 507 507 জন কন্টেস্ট করছে। সবাই মিষ্টি মিষ্টি করে বলছে আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাও, আমি তোমার কথা বলবো। আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাও, আমি তোমার দুর্দশার কথা বলবো। কিন্তু ইতিপূর্বে 17 বার আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের দুর্দশার কথা শুনতে দেখিনি, বলতে শুনিনি তাদেরকে। আপনাদের যে সমস্যা তার কথা বলেনি। কি গিয়েছে, এমপি হয়েছে, মোটা অঙ্কের মাইনে পেয়েছে, এমপি 5 বছর শেষ হয়েছে, পেনশন পেয়েছে, পাচ্ছে, আপনাদের কথা কেউ বলেনি। তাই বন্ধুগণ, যদি আপনারা চান আপনাদের দুর্দশার কথা, আপনাদের সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরা দরকার, তাহলে বলবো কোনো ফুলে হাত দেওয়ার দরকার নয়, কোনো কাস্তে হাতুড়িতে হাত দেওয়ার দরকার নয়। খামচিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের সমস্যার কথা সেখানে চিৎকার করে বলবেন। হ্যাঁ, অজয়বাবু আজকে এখানে আসবে না, অজয়বাবু র্যালি আছে, ওখানে আমি পাঠিয়ে দিয়েছি, তোমরা চলে যাও, কারণ আজকে 6টা প্রোগ্রাম আছে। যাও শুরু করো, আমি জয়েন করব। তো আপনাদের বলি, এখানে যারা আছেন আপনাদের পেশাটা কি একটু বলবেন? কি কাজ করে আপনাদের সংসার ধর্ম চলে? আর কি কি? মানে কৃষি কাজটা বেশি। কৃষক কারা একটু হাত তুলবেন? যারা কৃষক আছেন তাদের সমস্যার কথা বলবো। আপনারা যারা কৃষক আছেন, আমি একটা কথা বলবো, কিন্তু কারণ মৃত্যু কামনা করছি না, কিন্তু সবার তো মৃত্যু হবেই, অনিবার্য। 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কটা কৃষক জানতেন? বাপি আল্লাহর জানিয়েছে আপনাদেরকে, সিএম জাটুয়া জানিয়েছে, বিজেপির প্রার্থী জানিয়েছে, সিপিএম এর প্রার্থী জানিয়েছে, কেউ জানায়নি। আর তৃণমূল কেন জানায়নি? খোঁজ নিলে দেখা যাবে আপনার পরিবারের কোনো সদস্য কৃষক 60 বছরের নিচে মারা গিয়েছে, 2 লাখ টাকা হয়তো বাপি হালদারদের দলের লোকেরা তুলে খেয়ে নিয়েছে। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু আমাদের পলিসি আছে রাজ্যে, কোনো কৃষক মারা গেলে 60 বছরের নিচে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আপনাদের দেওয়া হয় না। ওটা বাদ দিন, পশ্চিমবাংলার কৃষকরা, এই মথুরাপুরের কৃষকরা মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম করে, বিলো 7,000। কেন ইনকাম এত কম? মেঘালয়ে চলে যান, হরিয়ানাতে চলে যান, পাঞ্জাবে চলে যান, আপনার জম্মু এন্ড কাশ্মীরে চলে যান, ওখানকার কৃষকরা 15,000, 18,000, 22,000 টাকা ইনকাম করছে। মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকা ইনকাম করে, প্রায় 30,000 টাকা ইনকাম করে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আমাদের মথুরাপুরের কৃষকরা মাস গেলে কি করছে? মাত্র 7,000 টাকা নিচে ইনকাম করছে। কেন এত কম ইনকাম করছে? ইনকাম বেড়ে যাতে 15,000 হয়, এ কথা কে বলবে? এই কৃষকদের হয়ে কথা বলার দরকার ছিল সিএম জাটুয়ার। দেশের যেখানে কৃষকদের জন্য আইন তৈরি হচ্ছে সে জায়গায় যাওয়ার বলা কথা, সেই জায়গায় গিয়ে কথা বলার দরকার ছিল। সিএম জাটুয়া ব্যর্থ হয়েছে, 3 বার পাঠিয়েছেন, 15 বছর ধরে কৃষকদের কথা বলেনি। আর বাপি আল্লাহকে ভরসা করা যায় না, আর বিজেপিকে ভরসা করা যায় না, সিপিএম কে ভরসা করা যায় না। আপনারা যদি খাম চিহ্নকে ভোট দিয়ে আমাদের অধ্যাপক অজয় কুমারকে পার্লামেন্টে পাঠান, অধ্যাপক অজয় কুমার পার্লামেন্টে গিয়ে কৃষকদের কথা ভেবে, কৃষকদের স্বার্থের কথা ভেবে পার্লামেন্টে গিয়ে নতুন আইন তৈরি করার কথা বলবে, কি পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে কম করে যাতে 15,000 টাকা ইনকাম করে তার জন্য চিৎকার করবে। আপনাদের এই সমস্যা সমাধান কিভাবে হবে? আমি পারবো নাকি? আমি পারবো না, অধ্যাপক অজয় কুমার হালদার পারবে না,
পারবে কে? দেশের সরকার সমাধান করবে। দেশের সরকারকে কে জানাবে? এই মথুরাপুরের সব কৃষকরা কি দিল্লি যে বলতে পারবে যে আমার কম ইনকাম হচ্ছে? বলতে পারবে? সম্ভব নয়। তাহলে কি হবে? এই মথুরাপুরের কৃষকরা, মথুরাপুরের ছাত্র যুবরা, মথুরাপুরের দোকানদাররা, মথুরাপুরের মা বাপেরা সবাই মিলে একজনকে পাঠাবে। সে মথুরাপুর লোকসভার মানুষের সমস্যাগুলো তুলে ধরবে। এটাই তো সরকারের সিস্টেম, এটা তো ভোটাভুটি, এটা তো জনপ্রতিনিধি। কিন্তু দুঃখের বিষয়, অপদার্থ যিনি ব্যর্থ হয়েছেন, আপনাদের কোনো কথা বলেনি। তাই আপনাদের বলবো, এখানে যারা দর্জি শ্রমিক আছেন তাদেরকে বলছি, আজ থেকে 5 বছর আগে সপ্তাহে 4,000-5,000 টাকা ইনকাম করতো। আজকে এখন দেখুন, মাস গেলে তো 4-5 হাজার টাকা ইনকাম করা দুঃসাধ্য হয়ে উঠছে। বলছি তো, এখন ইনকাম কম হচ্ছে। তো ইনকাম বাড়াবো কিভাবে? ইনকাম বাড়বে কিভাবে? সরকার হাতে আপনার 2,000 টাকা দিয়ে দেবে, এতে ইনকাম বাড়ে না। আপনার হাতে 1,000 টাকা দিয়ে দেবে, এতে ইনকাম বাড়ে না। ইনকাম বাড়াতে গেলে কি করতে হবে? ভারত সরকারকে গিয়ে বলতে হবে। এই অপদার্থ ব্যর্থ সিএম জাটুয়ার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে ভারত সরকারকে বলা, পলিসি নিয়ে আসা, এখান মথুরাপুরের ছেলেদের সেলাই করা কাপড় আমেরিকাতে বিক্রি হবে, রাশিয়াতে বিক্রি হবে, জাপানে বিক্রি হবে, জার্মানিতে বিক্রি হবে, সৌদিতে বিক্রি হবে, দুবাইয়ে বিক্রি হবে, মিডল ইস্টে বিক্রি হবে। তার পলিসি তৈরি করা। আজকে বলুন, এই লালপুরের মানুষের সেলাই করা কাপড় যদি ফ্রান্সে বিক্রি হয়, ফ্রান্সে যদি আপনাদের সেলাই করা কাপড় যায়, সেখান থেকে কি ডলার আসবে। ডলার যখনই আসবে আপনার হাতে টাকাটা বাড়বে। এটা বলার দরকার ছিল সিএম জাটুয়া। সিএম জাটুয়া কথা বলেনি। আমার মায়েরা যে ঢাড্ডার কাজ করে, জরির কাজ করে, সেই জরির কাপড়টা যাতে বিদেশে গিয়ে বিক্রি হয়, ভিন্ন রাজ্যে বিক্রি হয়, তাহলে মায়েদের হাতে সপ্তাহে 4-5 হাজার টাকা ইনকাম করতে পারত। এ কথা সিএম জাটুয়া পার্লামেন্টে গিয়ে বলেনি। কারণ যদি মায়েদের হাতে সপ্তাহে মায়েরা 4-5 হাজার টাকা ইনকাম করে নেয়, বাপেরা 4-5 হাজার টাকা ইনকাম করে নেয়, তাহলে 1,000 টাকা দিয়ে আর মায়েদেরকে ভুল বুঝিয়ে রাখতে পারবে? ওরা কাজ কিনে নিয়ে 1,000 টাকা দিচ্ছে। আমার বক্তব্য, আমার 1,000 টাকা 1,200 টাকা লাগবে না, কাজের ব্যবস্থা করুক সরকার। তাই বলবো, আপনারা যদি চান এই মায়েরা ঢাড্ডার কাজ করেন, বাপেরা দর্জির কাজ করেন, আপনারা যদি চান আপনাদের এই দুর্দশার কথা পার্লামেন্টে উঠুক, সেখানে নতুন আইন তৈরি হোক, আপনাদের কাজ বিদেশে এক্সপোর্ট হোক, তাহলে বলবো কোনো ফুলে হাত দেওয়ার দরকার নয়, কোনো কাস্তে হাতুড়িতে হাত দেওয়ার দরকার নয়। ইভিএম মেশিনের 5 নম্বরে 1 তারিখে গিয়ে খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান। পার্লামেন্টে খাম চিহ্ন গিয়ে আপনার কাপড় যাতে, আপনার সেলাই করা কাপড় বিদেশে বিক্রি হয়, তার কথা বলবে, তার হয়ে আওয়াজ তুলবে। ভাই, সমস্যা থাকবে, সেটা সমাধান করবে কে? দেশের সরকার। সমাধান কে করবে? দেশের সরকার করবে। আর আমরা বিধায়ক, আমরা এমএলএ, এমপিরা, আমাদের কাজ কি হবে? সরকারকে জানানো। আমাদের কাজ কি? সরকারকে জানিয়ে দেওয়া। আমি ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেছি, হসপিটাল নিয়ে বলেছি, ইউনিভার্সিটি কলেজ নিয়ে বলেছি, লেদার কমপ্লেক্স নিয়ে বলেছি, যা সমস্যা আছে সবগুলো সরকারকে জানিয়ে দিয়েছি। সরকারের কাজ কি হবে? সমাধান করা। এখানকার সমস্যাগুলো কি ভারত সরকারের কানে গিয়েছে? সমাধান তো দূরের কথা, সমস্যাগুলো কি আগে ভারত সরকারের কানে পৌঁছেছে? সিএম জাটুয়া পৌঁছায়নি। শুধু আপনাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে, বাপি হালদাররা যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নিচ্ছে, নেওয়ার চেষ্টা করছে, সিএম জাটুয়া 3 বার মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নিয়েছে। আপনাদের সমস্যাগুলো পার্লামেন্টে জানায়নি। তাই বলবো, আপনাদের সমস্যা যদি পার্লামেন্টে জানাতে চান, আপনারা কোনো ফুলে হাত দেবেন না, কোনো খামচিহ্নে হাত দেবেন না। আপনারা ভোটটা, কোনো আপনার কাস্তাতুরিতে হাত দেবেন না। আপনারা হাতটা কোথায় দেবেন? খাম চিহ্ন দেবেন। কোনো ফুলেও দরকার নেই, কোনো কাস্তাতুরিতে দরকার নেই। হাতটা কোথায় দেবেন? এর জোরে বলুন। 1 তারিখ সকাল সকাল চুপচাপ 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 খামে ছাপ দেবেন। এখানে অনেক মানুষ আছেন, অনেক বড় বাজার, দেখছিলাম মাইক অনেক দূরে আছে। আমি আপনাদেরকে একটা টেস্ট দেবো, একটা পরীক্ষা দেব। পরীক্ষায় যদি আপনি ফেল,
আমি যদি ফেল করি আইএসএফ কে ভোট দেবেন না। আর আপনারা যদি ফেল করেন, আপনার ছেলেরা যদি ফেল করে, তাহলে আইএসএফ কে ভোটটা দেবেন তো? এ ভাই ভয় লাগছে নাকি? পরীক্ষা তো, পরীক্ষা করছি তো। আরে আমি যদি ফেল করি আপনি আমাকে ভোট দেবেন না, আমি তো বলছি। আর আপনারা যদি ফেল করেন ভোটটা দেবেন তো? পরীক্ষাটা একটু নিয়ে নিন। মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে তৃণমূলের বন্ধুরা থাকতে পারে, বিজেপির সমর্থকরা থাকতে পারে, সিপিএম এর বন্ধুরা থাকতে পারে, আইএসএফ এর ভালোবাসার মানুষরা আছে। সবার উদ্দেশ্যে বলছি, দুপুর হচ্ছে, বাড়িতে আমরা সবাই যাব। দুপুরে যদি দোকানেও থেকে যাই, রাত্রিরে বাড়ি যাব। দোকানদার বন্ধুদের উদ্দেশ্যেও বলছি, আজকে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনাদের বাচ্চাগুলোকে রাখবেন। তার আগে বলছি, এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের বলছি, এই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে দেখুন চকচক করছে, কালার দেখলে জান ঠান্ডা হয়ে যাবে, তাই না? তাই তো? খোঁজ নিয়ে দেখবেন 500 বাচ্চা পড়লে কটা টিচার আছে। এবারে এই ধরনের প্রাইমারি স্কুল আছে, আপার প্রাইমারি স্কুল আছে। বাড়িতে যাবেন, তার আগে বলছি, এখানে যারা উপস্থিত আছেন কতজনের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে পড়ে? সরকারি স্কুলের কথা বলছি না আমি, টাকা দিয়ে কেজি স্কুল হয় না, প্রাইভেট স্কুল হয় না, ইংলিশ মিডিয়াম হয়, কতজনের সন্তান পড়ে? তারা হাত তুলুন তো। যাদের হাত তুলে তাদের, যাদের পড়ে তাদের হাত তুলতে বলেছি, যাদের পড়েন না তারা হাত তুলে নাড়তে হবে না। এই হাই স্কুলে যাদের বাচ্চারা পড়ে তাদের হাত তুলতে আমি বলিনি। এই হাই স্কুলের বদলে এখন মিশন হয়েছে, ইংলিশ মিডিয়াম হয়েছে, একাডেমি হয়েছে, মাস গেলে একটা ভালো টাকা দিয়ে বাচ্চাদের পড়াতে হয়। কতজনের বাচ্চারা পড়ে? দূরে যারা আছে একটু বলবেন। হ্যাঁ, আপনার বাচ্চা পড়ে? হ্যাঁ, আপনার বাচ্চা পড়াশোনা করে কোথায়? সব বেসরকারি স্কুলে? হাতটা তুলুন আপনি। 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 5 জনের বাচ্চা সন্তান বেসরকারি স্কুলে পড়ে। আর বাকিদের কারা কোথায় পড়ে? হয় এই হাই স্কুল, আর না হলে প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল বা হাই মাদ্রাসা। তাই তো? একটা পরীক্ষা দিচ্ছি, তৃণমূলের বাপি হালদারের নামে তৃণমূলের যে কর্মীরা জয়ধ্বনি দেয়, তাকেও বলছি যে শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনি দেয়, সেই বিজেপির কর্মীকেও আমি বলছি, বাড়িতে গিয়ে পরীক্ষাটা করবেন। আপনার বাড়ির ক্লাস 3, 4, 5, 6 এর বাচ্চাকে ডাকুন, 3, 4 এর বাচ্চার হাতে পেনটা দিন, খাতাটা দিন, অঙ্কের বইটা খুলে দিয়ে বলুন, বাবু 3-তে করিস কি 4-এ পড়িস, অঙ্কটা করে দিত। 100টা বাচ্চাকে ট্রাই করে 90টা বাচ্চা ফেল করবে। চেক করে দেখে নেবেন। যদি আমি ফেল করি আমাকে ভোট দিতে হবে না, আর আপনার বাচ্চা যদি ফেল করে ভোটটা আমাকে দেবেন তো? কেন দেবেন সেটাও আমি বলবো। 100টা 5, 6 এর বাচ্চাকে ডাকুন, আপনাদের বাড়িতে যাবেন, আজকে বাড়ি গিয়ে 5, 6 এর বাচ্চাকে ডেকে বলুন, ইংলিশে পেনটা দিন, খাতাটা দিন, ওর নাম, ওর বাবার নাম, ওর মায়ের নাম, ঠিকানা, কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, ইংলিশে লিখে দিতে বলুন তো। 100টা ছাত্র ছাত্রীর মধ্যে 90টা ছাত্র ছাত্রী ফেল করবে। কে কার জন্য ফেলটা হচ্ছে? আপনার আমার দোষ নাই, কারণ আপনার আমি দিনে 300 টাকা রোজে কাজ করি। সকালে উঠে ভ্যানটা নিয়ে বাজারে আসি, 300 টাকা ইনকাম হয়। সকালে উঠে মাঠে চলে যায়, কলকাতায় কাজে যায়, 300, 350 টাকা রোজে কাজ করি। আমরা আপনার ছেলেগুলোকে বেসরকারি স্কুলে পড়াবার মতো, মাস গেলে 5000 টাকা খরচ করে পড়াবার মতো সামর্থ্য আমাদের নাই। ফলে আমরা কোথায় পাঠাচ্ছি? সরকারি স্কুলে, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলে। খোঁজ নিয়ে দেখুন আপনাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিভাবে এই বাপি সরকারদের, বাপি হালদারদের সরকার ধ্বংস করছে। মমতা ব্যানার্জি কেমন ভাবে ধ্বংস করছে। মাকে 1000 টাকা দিচ্ছে, মাকে 1200 টাকা দিচ্ছে, যে হাতে মাকে 1000-1200 দিচ্ছে, ওই হাতেই এই বাপি হালদারেরা, এই মমতা ব্যানার্জিরা আপনার ছেলেদের ভবিষ্যৎকে ধ্বংস করছে। তাই মায়েদের বলবো, পরীক্ষা করুন, বাড়ি গিয়ে দেখুন, আমি যদি পরীক্ষায় যে কথা বলেছি যদি আমি পাস করি আমাকে ভোট দেবেন, আর আপনি যদি ফেল করেন তা ভোটটা আমার কাছে আসবে তো? কেন ভোটটা চাইছি? এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করার জন্য। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে
এই পশ্চিম বাংলা থেকে আপনারা জেনে রাখুন, এই বাপি হালদারেরা এত বড় দুর্নীতিগ্রস্ত নেতা, নতুন করতে বলতে লাগে না। এই বাপি হালদারেরা এর পরের প্রজন্মকে, অভিষেক ব্যানার্জিরা, মমতা ব্যানার্জিরা তাদের পরের প্রজন্মকে নেতা বানানোর জন্য চটে বসে থাকা লোকেদেরকে, যারা ভোটার আছেন তাদেরকে, তাদের ছেলেদেরকে লাঠিয়াল বানাবার জন্য পশ্চিম বাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে এই বাপি হালদারেরা। এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? যেখানে পিছড়ে বর্গের হিন্দুরা থাকে, যেখানে দলিতরা থাকে, যেখানে আদিবাসীরা থাকে, যেখানে মুসলমানরা থাকে, সেই সমস্ত এলাকা থেকে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে। ক্ষতি কার হবে? বাপি হালদারের হবে, অভিষেক ব্যানার্জির হবে, মমতা ব্যানার্জির হবে? এদের হবে না। কারণ খোঁজ নিয়ে দেখুন, অভিষেক ব্যানার্জি, বাপি হালদার, মমতা ব্যানার্জিরা তাদের সন্তানগুলোকে সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, আর আপনারা ভোটাররা আপনাদের সন্তানগুলো এই সরকারি স্কুলে যাচ্ছে, মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে, শিক্ষাটাকে ধ্বংস করে দিচ্ছে। যদি বিশ্বাস না হয়, ভোট মিটে গেলে স্কুল খুলবে তো, স্কুল খুলবে তো, একবার এসে খোঁজ নেবেন। রং চকচকে স্কুল হলেও এই স্কুলের টিচারের সংখ্যা কত আর ছাত্রছাত্রীর সংখ্যা কত মিলিয়ে নেবেন। স্কুল খুললে খোঁজ নেবেন কি অবস্থা হয়ে আছে। তাই বলছি, যারা আপনাদের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে তাদেরকে কি ভোট আপনারা দেবেন? এই ভোট দেবেন? এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার। স্কুলের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে, পর্যাপ্ত পরিমাণে টিচার দিতে হবে, শিক্ষা সামগ্রী দিতে হবে। তার লড়াইটা দেশের যেখানে শিক্ষার আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলতে হবে। সেখানে গিয়ে কে বলবে? বাপি হালদার বলবে? বাপি হালদারদের এই সরকার তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, সেখানে গিয়ে বলবে খাম চিহ্ন। তাই আপনাদের বলবো, 1 তারিখে খাম চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে বিজেপি কি হবে? বিজেপিও তো তালে ঘুরছে। বিজেপি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে আমার বক্তব্য, 70টা এমএলএ, 18টা এমপি পশ্চিম বাংলায় যখন 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে, কেন এর বিরুদ্ধে কথা বলেনি? শুভেন্দু অধিকারীর একটাও কথা বলেনি। আজকে মথুরাপুরে দেশের প্রধানমন্ত্রী মোদিজি আসছে, অনেক কথা বলবে। আমি আপনাদের বলে যাচ্ছি, দেখবেন পশ্চিম বাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে চলেছে, ওটা একটাও বন্ধ হতে দেব না, এ কথা তিনি বলবেন না। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। কেন বলবে না? শিক্ষা থাকলেই আদিবাসী, দলিত, মুসলিম সমাজের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে পারবে, হানাহানি আর করাতে পারবে, মারামারি আর লাগাতে পারবে। মারামারি হানাহানি না করলে ওরা কি আর ক্ষমতায় বসতে পারবে? তাই ওরা ক্ষমতার মসনদে থাকার জন্য পাড়ার বুথে বুথে দলিত, আদিবাসী, মুসলমানদেরকে অশিক্ষিত করার প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল, তাকে যোগ্য সাথ দিচ্ছে বিজেপি। তাই বলবো বন্ধুগণ, আপনারা যদি চান আপনার ছেলের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান, স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে চান, হসপিটালে স্বাস্থ্যের পরিষেবা ফিরিয়ে আনতে চান, আপনাদের বলছি অন্য কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই, কাস্তে হাতুড়িতে হাত দেওয়ার দরকার নাই। আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান। খাম চিহ্ন পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য কথা বলবে। কেন মথুরাপুরের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে? কেন সুন্দরবনের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে? কেন বাসন্তীর মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে? কেন সাগরের মানুষকে কলকাতায় যেতে হবে? আমরা দাবি করেছি, আপনারা যদি ভোট দিয়ে আমাদের পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে চিৎকার করব, এমসের মতো বড় হসপিটাল মথুরাপুরে বানাতে হবে। মথুরাপুরের মানুষ মথুরাপুর থেকে যাতে ট্রিটমেন্ট পায়, তার দাবি পার্লামেন্টে গিয়ে আমরা করব। বন্ধুগণ, ভালো থাকবেন আপনারা। আমাকে দ্বিতীয় র্যালিতে যেতে হবে। শুধু একটা আপনাদের কাছে আমার অনুরোধ, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী কোনোদিন মারামারি হতে দেখেছেন? দিলীপ ঘোষ, কুণাল ঘোষের মারামারি হতে দেখেছেন? অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির লড়াই হতে দেখেছেন? মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের লড়াই হতে দেখেছেন? এই ভাই বলুন, লড়াইটা কার হচ্ছে? এই লালপুরে, এই কৃষ্ণপুরে বিজেপি তৃণমূলের লড়াই হচ্ছে বুথে, আইএসএফ তৃণমূলের লড়াই হচ্ছে, সিপিএম তৃণমূলের লড়াই হচ্ছে, তাই তো? মারামারি কারা করছে? বুথের লোকেরা। আমি অনুরোধ করছি, মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে এসি রুমে ঢেকে চা খাওয়াতে পারে, এই বাজারে কে তৃণমূল করছে, কে বিজেপি করছে, কে আইএসএফ করছে, তারা নন এসিতে অন্তত চা খাবেন তো নাকি ভাই? তারা যদি এসি রুমে চা খেতে পারে,
কুণাল ঘোষ, দিলীপ ঘোষ এসি রুমে যদি কেক কাটতে পারে, আপনারা এখানে নন এসিতে এক জায়গায় বসে চা খেতে পারবেন না? কে বিজেপি, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস দেখার দরকার নাই। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না, এই দাবি রেখে আপনাদেরকে বক্তব্য শেষ করছি। তবে আমি এখানে আমার ডান সাইডে একটা আইএসএফ এর ইঞ্জিল ভ্যান দেখছি, সোজা একটা দেখছি। আমি বলে দিচ্ছি, এখানে যারা দায়িত্ব নিয়ে এসেছেন, কোনো ডিজে বাজাবেন না, কোনো ডিজে বাজাবেন না বলে দিচ্ছি। একদম ওটা আমাদের সংস্কৃতি নয়। স্লোগান চলবে, চোরেদের বিরুদ্ধে স্লোগান হবে, বিভাজনের রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে স্লোগান হবে, বাচ্চাদের মিড ডে মিল চোরেদের বিরুদ্ধে স্লোগান হবে, চাকরি চোরেদের বিরুদ্ধে স্লোগান হবে, রেশন চোরেদের বিরুদ্ধে স্লোগান হবে, ওই সন্দেশখালী শাহজাহানের বিরুদ্ধে স্লোগান হবে, পার্থর বিরুদ্ধে স্লোগান হবে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে স্লোগান হবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্লোগান হবে। সবটাই মেনে নেবো। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান হবে, মেনে নেবো, কিন্তু ডিজে বাজাবেন না কেউ, বলে দিচ্ছে আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিন। তাহলে মনে হচ্ছে 1 তারিখ চুপচাপ। তবে মায়েদেরকে একটা কথা বলবো, মা আজকে আপনার হাতে 1000 টাকা দিচ্ছে আপনার ছেলেগুলোকে মাতাল বানানোর জন্য। এই মমতা ব্যানার্জি 20 টাকার মদের পাউচ দুয়ারে প্রকল্প চালাচ্ছে। বলি আপনাদেরকে, আপনারা যদি আগামী দিনে আমাদের ক্ষমতায় নিয়ে আসেন, মায়েরা মাস গেলে 5-7 হাজার যাতে ইনকাম করে, তার পলিসি আমরা তৈরি করব। আর একটা কথা বলি মায়েদেরকে, আগামী দিনে আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে রাজ্যে যত লিগাল ইনলিগাল মদের দোকান আছে সব মায়েদেরকে এখানে কথা দিয়ে যাচ্ছি বন্ধ করে দেবো। একটা মদের দোকান থাকবে না, সব বন্ধ করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।